নেপালে মাত্র ৪৮ ঘন্টার কম সময়ের মধ্যে জেনজিদের বিক্ষোভে সরকারের পতন ঘটেছে। তবে এ জয় এসেছে চড়া মূল্যে। বিক্ষোভের নেতৃত্ব দেওয়া সংগঠকদের একজন তনুজা পান্ডে। তিনি বলেন, আমরা গর্বিত হলেও এর সঙ্গে মানসিক আঘাত, অনুশোচনা ও ক্ষোভের মিশ্র বোঝাও যোগ হয়েছে। হিমালয়ের দেশ নেপালে গত সপ্তাহের বিক্ষোভে ৭২ জন নিহত হয়েছেন। এটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী অস্থিরতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিক্ষোভে সরকারি ভবন, রাজনৈতিক নেতাদের বাসভবন ও গত বছরের জুলাইয়ে চালু হওয়া হিলটনের মতো বিলাসবহুল হোটেলে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করা হয়। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভের কারণে প্রায় ৩ লাখ কোটি নেপালি রুপির বা ২,১৩০ কোটি মার্কিন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে, যা দেশটির মোট জিডিপির প্রায় অর্ধেক। এ সময় নেপালের বিভিন্ন সরকারি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। ৮ সেপ্টেম্বরের ভয়াবহ বিক্ষোভ শুরুর ২ দিন আগে ২৪ বছর বয়সী পরিবেশ কর্মী তনুজা পান্ডে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে তিনি অঞ্চলটির অন্যতম সংবেদনশীল পর্বতশ্রেণী চুরেতে একটি খনি দেখান। তিনি লিখেছিলেন, নেপালের সম্পদের মালিকানা শুধু জনগণের, রাজনীতিবিদদের প্রাইভেট লিমিটেড কোম্পানির নয়। এ সময় সমবয়সীদের প্রতি দুর্নীতি ও জাতীয় সম্পদের অপব্যবহারের বিরুদ্ধে বিক্ষোভের আহ্বান জানান তিনি। এশিয়ায় তরুণদের অন্যান্য আন্দোলনের মতো নেপালের জেনজিদের বিক্ষোভও ছিল নেতৃত্বহীন। দেশটির ক্ষমতাবান রাজনীতিবিদদের সন্তান, যাদের নেপো বেবিস বলা হয়, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জনগণের ক্ষোভ জমা হচ্ছিল। তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ সম্পদের আড়ম্বরপূর্ণ প্রদর্শনীর অভিযোগ আনা হয়। সবচেয়ে ভাইরাল হওয়া ছবিগুলোর মধ্যে একটিতে প্রাদেশিক মন্ত্রীর ছেলে সৌগত থাবাকে দেখা গেছে। ছবিতে তাকে লুই ভুতো, গুচি, কার্টিয়ার সহ বিলাসবহুল ব্র্যান্ডের বাক্স দিয়ে তৈরি একটি ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর জবাবে সৌগত দাবি করেন, ছবিটি নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তার বাবা জনসেবা থেকে উপার্জিত প্রতিটি রুপি জনগণের কাছে ফেরত দিয়েছেন। তনুজা পান্ডে বলেন, এটা দুঃখজনক যে শিক্ষিত তরুণরাও দেশ থেকে বাধ্য হচ্ছেন, কারণ এখানে যে বেতন দেওয়া হয় তা মর্যাদার সঙ্গে বেঁচে থাকার প্রয়োজনীয় অর্থের তুলনায় অনেক কম। নেপালের গণতন্ত্র খুব একটা পুরনো নয়। মাওবাদীদের নেতৃত্বে ১ দশকের গৃহযুদ্ধের পর ২০০৮ সালে নেপাল একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। সেই সময়ে ১৭,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছিলেন, কিন্তু এরপরেও প্রতিশ্রুত স্থিতিশীলতা ও সমৃদ্ধি আসেনি। ১৭ বছরে নেপালে ১৪টি সরকার গঠিত হয়েছে এবং কোনো নেতাই পূর্ণ ৫ বছরের মেয়াদ শেষ করতে পারেননি। তনুজা বলেন, আমি মানুষের হাতে পেট্রোল ভর্তি বোতল দেখেছি। তারা সেগুলো মোটর বাইক থেকে পেয়েছিলেন। এরপর তারা সংসদ ভবন আক্রমণ শুরু করেন। আইনে স্নাতক এক তরুণী সুপ্রিম কোর্ট ভবনে অগ্নিসংযোগ দেখে কেঁদে ফেলেন। তিনি বলেন, এটি তার কাছে একটি মন্দিরের মতো ছিল। নেপালে সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর কিছুটা শান্তি ফিরে আসে। কয়েকদিনের জন্য কারফিউ জারি করা হয়। সপ্তাহের শেষের দিকে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করা হয়। এই পদের জন্য বিক্ষোভকারীদের পছন্দের তালিকায় ছিলেন তিনি। তনুজা পান্ডের আশা, সুশীলা কার্কি দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে পারবেন। তবে এরপরও নেপালের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থেকে যাচ্ছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ রুমেলা সেন বলেন, এদিকে নিহত বিক্ষোভকারীদের পরিবার স্বজন হারানোর বেদনা মেনে নেওয়ার চেষ্টা করছে। যুবরাজ নেউপানের ২৩ বছর বয়সী ছেলে যোগেন্দ্র বিক্ষোভে নিহত হন। ছেলেহারা এই বাবা বলেন, আমরা আমাদের প্রিয় সন্তানকে হারিয়ে গভীরভাবে শোকাচ্ছন্ন হয়ে গেছি। তিনি আরও বলেন, সে কিভাবে মারা গেল আমি এখনও তা জানতে পারিনি। যোগেন্দ্র নেউপানের দাদা সৌভাগ্য নেউপান বলেন, পরিবর্তনের দাবিতে আমাদের প্রিয়জন তার জীবন দিয়েছেন। তার রক্ত ও ত্যাগের স্বীকৃতি পেলে ভবিষ্যতে অন্য তরুণদের আর রাস্তায় নামতে হবে না। তনুজা পান্ডে বলেন, তিনি নেপালের ভবিষ্যৎ নিয়ে সতর্কতার সঙ্গে আশাবাদী। তবে গত সপ্তাহের মানসিক আঘাত তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। এই নেপালি তরুণী আরও বলেন, আমরা আর নীরব থাকতে বা অন্যায়কে মেনে নিতে রাজি নই। এটি কেবল একটি মৃদু ধাক্কা নয়, বরং দশকের পর দশক ধরে ক্ষমতা কুক্ষিগত করা ব্যবস্থার প্রতি এক সাহসী চ্যালেঞ্জ।